আংটি নিয়ে আসছো না কেন? আরে বাবা, ছেলে আর মেয়ে কি দাঁড়িয়ে থাকবে নাকি? তাড়াতাড়ি করো। নানা ভাই আমি জানি রে জানি, আর ধন্যবাদ বলা লাগবে না। নানা হয়তো তোর তোর সুখটা দেখবো না? আমি বলতে চাইছিলাম যে যে তুই আজকে অনেক খুশি, তাই তো? বলছিস তো একবার, বারবার বলা লাগে? অবস্থা অন্যদিকে মোড় নিতে পারে ভেবে রুহুল মাহমুদ দ্রুত জায়নের হাতে আংটি ধরিয়ে দিলেন। জ্যান শুরু করো। জায়ন এখনো আংটি ধরে নিয়ে দাঁড়িয়ে রইল। রুহুল মাহমুদ মেকি হেসে বললেন, আ- উফ, আজকালকার ছেলে মেয়েরা এত লজ্জা পায় সব কিছুতে। দেখো কেমন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দুজন। তা যা বলেছিস, এরা প্রেম করতে পারে অথচ স্বীকার করতে পারে না। তাও তো জায়ানকে ভালোই বলবো। সে যদি সম্পর্কের বিষয়টা তোর কাছে খোলাসা না করতো, তবে তো আমরা জানতেই পারতাম না কোথাকার পানি কোথায় গড়িয়েছে। আজাদ খন্দকারের কথা শুনে রিদিতা এবং জায়ান দুজনেই চোখ ছানা বড়া হয়ে গেল। রুহুল মাহমুদ হে হে করে হেসে দিয়ে জায়ানের হাত ধরে এবার নিজেই আংটি নিয়ে আসলেন রিদিতার হাত বরাবর। আজাদ খন্দকারের উদ্দেশ্যে বললেন, নে, এবার রিদিতার হাতটা সামনে নিয়ে আয়। আমাদের নানা দাদারা মনে হচ্ছে এদের লজ্জা ভাঙাতে হবে। রিদি তার বাম হাতে অনামিকাতে শুদ্ধ দেওয়া সোনার আংটি এখনো ঝলমল করছে। সেটার দিকে তাকালেই অন্তরটা কেঁপে ওঠে রিদিতার। পিয়ালি, ওর আংটিটা খুলে নিয়ে যাও তো। নানা ভাই আমি এটা খুলবো না। শোনো পাগলি মেয়ের কথা। আরে আংটি না খুললে জায়ান তোকে আংটি পরাবে কি করে? এই আংটি তোর পছন্দ তো অন্য কোনো আঙ্গুলে পরে নিস। এখন জায়ানের আংটি পর। শোন, এই আংটি তোকে যেই দিয়ে থাকুক না কেন, স্বামীর দেওয়া আংটি কিন্তু সবচাইতে মূল্যবান হয়। তাই জায়ানের দেওয়া আংটিটাই তোকে পরতে হবে। পিয়ালি এসো। পিয়ালি এসে রিদিতার হাত থেকে আংটিটি খুলে নিল। রিদিতার সেই আঙুলে এখন ঠাঁই হলো জায়ানের পরিয়ে দেওয়া হীরের আংটি। সকলেই করতালি দিল আবারও। ফলশ্রুতিতে ঘটনাটা অনুসরণ করে জায়ানের আঙুলে রিদিতার পরানো আংটিটি উঠল। আবারও মুখস্থিত হলো চতুর্দিক। আজাদ খন্দকার বসে শেষ ঘোষণা দিলেন। জায়ান এবং হৃদিতার বিয়ের তারিখ এই মাসের ঠিক করা হয়েছে। এই মাসের 24 তারিখ। আশা রাখছি আপনারা সকলে বিয়েতে উপস্থিত থেকে নবদম্পতিকে দোয়া করে যাবেন। মূল অনুষ্ঠানের সমাপ্তি এখানেই হলো। এবারে খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। রিদিতার নিজেকে সামলাতে পারল না, দৌড়ে চলে গেল নিজের রুমে। দরজা বন্ধ করে ঝাঁপিয়ে পড়ল বিছানায়। তারপর রীতিমতো বিছানায় গড়াগড়ি খেয়ে কান্না করতে লাগলো। হৃদয়ের দহন সে কমাবে কি করে? মন তো আর টেকছে না এখানে। শুদ্ধকে কাছে পেলেই সব ঠিক হয়ে যেত। এখন শুদ্ধকে পাবে কোথায়? শুদ্ধ কি তার কাছে আর ফিরে আসবে কখনো? না আসবে, আসতেই হবে। শুদ্ধর অনুপস্থিতিতে হৃদিতা এখন নিজেকে কল্পনা করতেও ভয় পায়। শুদ্ধর নাম্বারে ডায়াল করল হৃদিতা। শুদ্ধর ফোন বন্ধ বলছে, বোধহয় সুইচ অফ করা। হৃদিতা হাউমাউ করে কেঁদে উঠল। শুদ্ধ কি তাকে ভুল বুঝলো? একবারও কি বুঝলো না যে সে শুদ্ধ ছাড়া আর কাউকে কখনো ভালোবাসেনি? এর মধ্যে শোনা গেল দরজা ধাক্কানোর আওয়াজ, সাথে করে পিয়ালির কণ্ঠ। রিদিতা, রিদিতা, দরজা খোলো। খাবে না? এভাবে কেন চলে আসলে? হৃদিতার দরজা খুলে পিয়ালিকে ভেতরে নিয়ে এসে আবার দরজা বন্ধ করে দিল। তারপর জড়িয়ে ধরল পিয়ালিকে। আগের মতোই কাঁদতে লাগলো। ভাবি প্লিজ আমায় হেল্প করো, প্লিজ আমায় শুদ্ধের কাছে যাওয়ার ব্যবস্থা করে দাও। রিদিতা, এসব কি বলছো তুমি? প্লিজ ভাবি আমি তোমার পায়ে পড়ি। আমি জানি তুমি বুঝতে পারো শুদ্ধকে নিয়ে আমার অনুভূতি। আমি জানি তুমি কিছুটা হলেও আন্দাজ পেয়েছো যে আমি শুদ্ধকে ভালোবাসি। কি হলো, মিথ্যে বলছি বলো? রিদিতা, ছেলে মানুষই করো না। তুমি বোঝো ভাবি, প্লিজ পাষাণ হয়েও না। আমি শুদ্ধকে খুব ভালোবাসি ভাবি। এই যে ও চলে গেল কাঁদতে কাঁদতে, বিশ্বাস করো ও তো আসতেই চায়নি। আমি বলেছিলাম আজকে ওর আর আমার সম্পর্কের কথা আমি নানা ভাইকে বলবো। এটা কি হয়ে গেল ভাবি? ভাবি ওই ছেলেটা আমার কান্না সহ্য করতে পারো না জানো, অথচ আজকে আমার জন্যই কাঁদতে কাঁদতে চলে গেল। ভাবি আমার ভেতরটা খুব জ্বলছে গো, খুব জ্বলছে। এই জ্বলন শুদ্ধ ছাড়া ঠান্ডা হবে না। আমি শুদ্ধকে চাই ভাবি, হ্যাঁ এখন এই মুহূর্তে। আমি নয়তো দম বন্ধ হয়ে এখানেই মরে যাব। আর প্লিজ আমাকে রিকোয়েস্ট করো না। আমার তোমাকে হেল্প করা সম্ভব নয়। হৃদিতা পিয়ালির পা ধরে বসে পড়ল।
ভাবি আমায় প্লিজ ফিরিয়ে দিও না। তুমি তুমি ছাড়া সাহায্য চাওয়ার মতো এই বাড়িতে আমি আর কাউকেই পাচ্ছি না। শাওন আমার সাথে রাগারাগি করবে হৃদিতা, শুধু শাওন না, ব্যাপারটা জানতে পারলে সকলে আমার উপর ক্ষেপে যাবে। আমি কি করে রিস্ক নেই? প্লিজ আমার পা ছাড়ো, এইভাবে তোমাকে দেখতে আমার খারাপ লাগছে। কেউ জানতে পারবে না ভাবি। আমি খুব বেশি একটা সময় নেব না। কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে আমার মাথা ব্যথা, তাই বিশ্রাম নিচ্ছি। কয়েক ঘন্টা একটু একা থাকতে দিতে আমায়। শরীর ভালো লাগলে আমি নিচে যাব। প্লিজ ভাবি, এতটুকু মিথ্যে বলো আমার জন্য। প্লিজ ভাবি, প্লিজ আমার সূর্যের কাছে যেতে হেল্প করো প্লিজ। আর কখনো আমি তোমার কাছে কিচ্ছু চাইবো না, প্লিজ ভাবি। আচ্ছা, ওঠো তুমি, আমি দেখছি কি করা যায়। তবে পোশাক পাল্টে যাও, হীরের অলংকার তোমার শরীরে, এগুলো খুলে যাও। হৃদিতা মিনিটের মাথায় সকল অলংকার খুলে নিল, এমনকি জায়নের দেয়া আংটিও। এ কি, পোশাক বদলাও? সময় কম হাতে ভাবি, একদমই কম। আমার শুদ্ধর কাছে যেতে হবে, নিজেকে সামলাতে হবে। আর শুদ্ধ কেউ আমাকে নিয়ে সার্কাস করা কি শেষ হয়েছে নাকি আরো কিছু বাকি আছে? জায়নের কণ্ঠে ক্ষোভের আভাস স্পষ্ট। বহু কষ্টে সে নিজের রাগ সংযত করে রেখেছে। মাসুদ মাহমুদ বললেন, জায়ান, শান্ত হও, আমরা বাসায় গিয়ে সব কথা বলবো। কথা বলার মতো আর কিছু বাকি রাখো নি তোমরা। দাদার সাথে তোমরাও কি করে পারলে এমনটা করতে? একটু ভাবলে না তোমরা আমার কথা? কাল বিলম্ব না করে জায়ান সামনে পা বাড়ালো। তখনই তরিমা আফরোজের কণ্ঠ শুনতে পেল। জায়ান, কোথায় যাচ্ছ? এখনো তো খাবারের পর্ব শেষ হয়নি, তুমি চলে যাবে? খাবার তোমরা খাও, আমার গলা দিয়ে নামবে না। কিন্তু এভাবে চলে গেলে আমি আজাদকে কি জবাব দেব? তুমি যথেষ্ট মিথ্যা বলতে পারো দাদা। আজকে আমি নিজে তার প্রমাণ। আমার জীবনে এরকম নোংরা একটা খেলা খেলতে তোমার একটু বিপদে বাড়লো না? ছি। তোমার ভালোর কথা যদি পৃথিবীতে হাতে গোনা ৩-৪ জন লোক ভাবিয়ে থাকে, তবে তাদের মধ্যে যে আমি একজন, সেটা জেনে রাখবে। আমি যা করেছি সেটা কেন করেছি তা নিয়ে কোনো প্রকার জবাবদিহিতা করতে বাধ্য নই। তবে এইটুকু জেনে রাখো, আমি যাকে তোমার পছন্দ করেছি সে তোমার জন্য বেস্ট অপশন। আমি সব কিছু ভেবেই এই পদক্ষেপ নিয়েছি। তুমি ভালো কি খারাপ ভেবে এমন লুকোচুরি করে আমার জীবনের সাথে খেললে, সেটা আমার জানার প্রয়োজন নেই। কিন্তু তুমি জোর করে আমার লাইফ পার্টনার আমার উপর চাপিয়ে দাও কিভাবে? আমাকে কি কাঠের বোতল মনে হয় তোমার? যা খুশি তাই করতে পারবে আমার জীবন নিয়ে? আমি কাকে বিয়ে করবো না করবো সেটা সম্পূর্ণ আমার ইচ্ছের উপর নির্ভর করে দাদা ভাই। ইউ আর নো ওয়ান টু টেক ডিসিশন অ্যাবাউট মাই লাইফ। জায়ান, হ্যাঁ জায়ান, বারবারই একটা মাত্রা আছে। তুমি সব কিছু ক্রস করে ফেলেছ। তুমি আমাকে এখানে আসার আগে কি বলে নিয়ে এসেছিলে দাদা ভাই? তোমার একটা বন্ধুর ইনভাইট করার প্রোগ্রামে যাচ্ছ, রাইট? এই তোমার বন্ধুর প্রোগ্রাম। আমার এঙ্গেজমেন্ট আজকে, আর আমি জানি না তাও কার সাথে। হৃদিতা। আমার তো এ বাড়িতে ঢোকার সময় সন্দেহ হয়েছিল, তবু তোমাকে বিশ্বাস করে পুরোটা সময় থেকেছিলাম তোমার সাথে এই প্রতিদানের জন্য। আবার কি বললে আজাদ খন্দকারকে? আমি তোমাকে বলেছি যে হৃদিতা আর আমি একটা রিলেশনশিপে আছি। এত বড় মিথ্যা কিভাবে বলতে পারো দাদা ভাই? তুমি খুব ভালো করে জানো হৃদিতার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, ওই বিয়েটা ভেঙে গিয়েছে। তবু আবার ওর সাথে আমার বিয়ে ঠিক করলে, তাও এমনভাবে সবটা প্ল্যান করলে যাতে তোমাকে আমি না বলতে না পারে। আসার পূর্বে বলেছিলে। জান, এই প্রথম আমি তোমার কাছে কিছু চাইছি, আমাকে ফিরিয়ে দিও না। যখন জিজ্ঞেস করলাম কি চাও, তুমি কিন্তু একটা বারো বলনি যে আমার বিয়ে ঠিক করতে চাচ্ছ, আর আজকে আমার এঙ্গেজমেন্ট। কি বলেছিলে তুমি? আমি তোমার ভালো চাইছি তোমার কাছে, আমাকে দেবে তো জান? তোমার ভালো করার সুযোগ, কথা দাও আমাকে ছুঁয়ে। তোমার ভালো করার জন্য আমি যা যা করবো তুমি তাতে কোনো বাধা দেবে না? যা বলবো শিরোধার্য করে নেবে? আমি তোমাকে বিশ্বাস করে তোমায় ছুঁয়ে কথা দিয়েছিলাম দাদা ভাই, তার ফায়দা এভাবে লুটলে তুমি? কী সব ফায়দা করছো জান? আমি আগেও বলেছি, এখনও বলছি, যেটা তোমার জন্য বেস্ট সেটাই আমি চুজ করেছি। এই বিয়ের ফলে আমার কোনো লাভ লোকসান কিছুই নেই। যদি কোনো লাভ থাকে সেটা তোমার। কিসের লাভ? সেটা ভবিষ্যতে বুঝতে পারবে। আমার কোনো কিছু বোঝা লাগবে না, সব বুঝে গেছি আমি। তোমরা প্রতিটা মানুষ অসাধারণ ব্যবসায়ী। বৈবাহিক জীবন নিয়েও তোমরা ব্যবসা শুরু করেছো কেবল বিজনেস পারপাস, তাই না দাদা ভাই? যাতে আমাদের মাহমুদের বিজনেস আরও ওয়াইডলি স্প্রেড হয়, তার জন্য এমনটা করছো। আমি বোকা নই দাদা ভাই, সব বুঝে গেছি আমি, সব। হ্যাঁ, তো তুমি বুঝলেই বা কি আসে যায়? এত কিছু বুঝে নিয়েছো আর এটা বুঝতে পারছো না যে এটাতে তোমারই লাভ।
নিজের ভালো তো পাগলেও বোঝে যান। তুমি এত বুদ্ধিমান হয়ে লাভ কি যদি নিজের ভালো মন্দ না বুঝতে পারো? আর এত রাগ কিসের? এস ফর অ্যাজ ফর অ্যাজ আই নো ইউ আর নট কমিটেড টু এনি ওয়ান, সো হোয়াট দ্য প্রবলেম নাও? তুমি তো এমনিতেও পরিবারের পছন্দে বিয়ে করতে, তো সেই পছন্দ যদি হৃদিতা হয় তবে এত সমস্যা কোথায় তোমার? এই মেয়ের কি নেই? কই, ও রাস্তার মেয়ে রুবাইদাকে বিয়ে করার সময় তোমার এত নাক সিটকানো তো ছিল না? তার মনে কি এটাই ধরে তার মানে কি এটাই ধরে নেব যে তোমার সাথে ওই হৃদিতার বিয়েটা আগেরবার তুমিই ভেঙেছো? জায়ান চুপ করে রইল। চুপ করে থেকো না জায়ান। আমি ধারণা করতে পেরেছি হৃদিতার সাথে বিয়ে ভাঙার পেছনে তুমিই দায়ী। এখনও এটা নিয়ে মোটামুটি নিশ্চিত হয়ে গেছি। তো বলো, বিয়ে কেন ভাঙলে তুমি? ওই মেয়েটার কিসের কমতি? আমি এতটুকু আশা আমার পরিবারের কাছে রাখতেই পারি, যেমন নিজের কোয়ালিটি অনুযায়ী লাইফ পার্টনার পাবো, পারি না? ইউ মিন টু সে হৃদিতা ডাজ নট ইট হ্যাভেন দ্য ইকুয়াল কোয়ালিটি টু মাচ উইথ ইউ? আর ইউ ইনোসেন্ট জ্যান? আর ইউ ম্যাড ইজ সামথিং? হৃদিতা ব্যাকগ্রাউন্ডে যে তোমার ব্যাকগ্রাউন্ড থেকে কোনো অংশে কম না, সেটা বুঝতে পারছো তুমি? বুঝতে পারছো আজাদ খন্দকারের একমাত্র নাতিকে সে ঠিক কী কী দেবে? আর রইল বাকি এক্সটার্নাল বিউটি। জ্যান, ওই মেয়ের প্রতি চোখে অবহেলার আস্তরণ পড়েছে তোমার। কেবল একবার সেই আস্তরণ মুছে ফেলো, এরপর বুঝবে যে শি ইজ বিউটিফুল ইনসাইড অ্যান্ড আউট। আজকে ওই মেয়েকে দেখে চোখের পলক পড়ছিল না কারোর? ক্যান ইউ ডিসএগ্রি উইথ দিস? নো। তুমিও জানো সে কতটা সুন্দরী। এরপরেও যদি তোমার মনে হয় যে না, সে তোমার জন্য পারফেক্ট না, তবে আমি বলবো তোমার এই মনে হওয়া না হওয়া দিয়ে আমার কিছু যায় আসে না। এমনিতেও তুমি আমাকে কথা দিয়েছো, যা বলি তা শুনবে। আশা করি নিজের দাদাভাইকে ছুঁয়ে কথা দেওয়ার কথা তুমি বরখেলাপ করবে না। এখন চুপচাপ এখান থেকে যাও। খাবার শেষ করে সকালে একসাথে যাবে তুমি। জায়ান উল্টো দিকে হাঁটা দিল। এতে রুহুল মাহমুদ থতমত খেলেন। ছেলেটা তার কথার কোনো দামই দিল না। রুহুল মাহমুদ তার স্বরে বললেন, জ্যান, ডোন্ট গো। আমি কি অ্যান্সার দেব সবাইকে? এত দূর ভেবে নিয়েছ? আরে একটা কথাও ভাবতে পারবে কিভাবে কথা কাটবে তুমি জানো? জায়ান চলে গেল সেখান থেকে। গাড়ি ঘুরিয়ে এলোমেলোভাবে চালাতে লাগলো। অসহ্য লাগছে তার। নিজেকে নিজের কাছে খুবই দুর্বল মনে হচ্ছে। এভাবে তাকে দিয়ে তার দাদা ছলনা করে হৃদিতার সাথে বাগদান করিয়ে নেবে, সেটা জায়ানের চিন্তায়ও ছিল না। রাস্তা ঠিক না থাকায় জায়ান নিজেও জানে না সে কোথায় যাচ্ছে। বিনা কারণে অস্থির হয়ে রাস্তার এদিক সেদিক তাকিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে সে। হঠাৎ করে গাড়ি থামিয়ে দিল জায়ান। এরপর আবারও গাড়ি চালিয়ে কয়েক হাত পেছনে চলে গেল। এসব কি দেখছে সে? হৃদিতা এখানে এই অবস্থায়? এমন পাগলের মতো দৌড়াচ্ছে কেন মেয়েটা, তাও এত রাতে? জায়ান হৃদিতার পিছু পিছু ধীরে গতিতে গাড়ি চালিয়ে আসতে লাগলো নীরবে। কিন্তু হৃদিতাকে ডাকলো না সে। কিছুক্ষণ বাদে জায়ান দেখতে পেল হৃদিতা একটা বিল্ডিংয়ের সামনে গিয়ে দাঁড়িয়েছে। জায়ান এর কারণ বুঝতে পারল না। চুপচাপ গাড়িতে বসে রইল কি ঘটছে সেটা দেখার জন্য। জায়ানকে অবাক করে দিয়ে বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে হৃদিতা জোরে জোরে শুদ্ধ বলে চিৎকার করতে লাগলো। আশেপাশের কয়েকজন মানুষও হৃদিতার চিৎকার শুনিয়ে জড়ো হয়ে গেছে সেখানে ইতিমধ্যে। এদিকে বিল্ডিং থেকে বের হয়ে এলো কয়েকটা ছেলে। হৃদিতাকে একজন জিজ্ঞেস করলো, আপনার কি হয়েছে আপু? চিৎকার করছেন কেন? ভাইয়া শুদ্ধ এখানে থাকে না? হ্যাঁ থাকে এখানেই, কিন্তু আপনি কে? শুদ্ধকে একটু ডেকে দিন না প্লিজ। শুদ্ধ এখন রুমে নেই, মেসে। আর কোথায় আছে আমি জানি না। আমি তো শুদ্ধর রুমমেট নাই। দারোয়ান লিমনকে ডেকে দিচ্ছি, ও বলতে পারবে। প্লিজ ভাইয়া একটু তাড়াতাড়ি করুন, আমার হাতে সময় কম। কিছুক্ষণ বাদে লিমন নামের ছেলেকে নিয়ে আসা হলো। হৃদিতা লিমনকেও একই প্রশ্ন করলো। উত্তরে লিমন বলল, আমি শুদ্ধকে প্রায় ঘন্টা তিনেক আগে দেখেছিলাম, ফুল হাতে বেশ পরিপাটি হয়ে কোথায় যেন যাচ্ছে। এরপর কিছুক্ষণ আগে দেখলাম বিধ্বস্ত অবস্থায় রুমে ফিরলো। অনেকক্ষণ বাথরুমে ঢুকে বসেছিল, এরপর যেন কোথায় চলে গিয়েছে। আপনি জানেন কোথায়? জিজ্ঞেস করেছিলাম, জায়গার নাম বলেছে, কিন্তু লোকেশন চিনি না। আপনি দয়া করে জায়গাটা বলুন, আমি চলে যাচ্ছি। আপনি লোকেশন চিনেন? না। তবে জায়গাটা কত দূর সেটা কিন্তু আমিও জানি না।
আপনি এই অবস্থায় এত রাতে কোথায় না কোথায় খুঁজবেন তাকে? আমি খুঁজে বের করতেই হবে ভাইয়া। নিজেকে নিয়ে ভাবছি না আমি। লিমন নামের ছেলেটার কথা শুনে জায়ান হৃদিতাকে একা ছাড়ল না, আর তার মনে হলো মেয়েটি বুঝি একা ছেড়ে দিলে আবারও বিপদে পড়বে। তার মেয়েটার সাথে যেতে হবে, অথচ একবারও নিজের মনকে জিজ্ঞেস করলো না কেন যেতে হবে তার, কিসের এত বাধ্যবাধকতা। হৃদিতা রিক্সা করে এসেছে। রিক্সাওয়ালা হৃদিতার বলা ঠিকানা অনুযায়ী যেখানে থামিয়েছে জায়ানও গাড়ি থামিয়ে সেখানেই বসে আছে, দৃষ্টি কেবল হৃদিতা বরাবর। হৃদিতা রিক্সা থেকে নেমে কিছুটা ভেতরে চলে গেল। জায়ান খুব করে চাইল হৃদিতা যেখানে খুশি যাক না কেন, সে যেন হৃদিতার পেছন পেছন আর না যায়, অথচ কেন যেন এবার নিজের মনের উপর জোর খাটাতে পারল না সে। হৃদিতার রিক্সা থেকে নেমে কিছুটা ভেতরে যাওয়ার পরপরই জায়ান গাড়ি থেকে নামলো, চলল হৃদিতার পিছু পিছু। রাতের বেলা নদীটা ভীষণ শান্ত হয়ে আছে। সেই নদীর ধারে ততোধিক শান্ত হয়ে দাঁড়িয়ে আছে একজন, যার হাত দুটো প্যান্টের পকেটে গুজে রাখা, দৃষ্টি শূন্য বরাবর। হৃদিতা পেছন থেকে দেখেই বুঝতে পারল মানুষটাকে, ফলে পেছন থেকেই জড়িয়ে ধরল শুদ্ধকে। কিছুই বলল না, কেবল চিৎকার করে কাঁদতে লাগলো। শুদ্ধর দিক থেকে কোনো প্রতিক্রিয়া দেখতে পাওয়া গেল না যদিও। হৃদিতা অনেকটা সময় পর কান্না জড়ানো কণ্ঠেই বলল, আমার সাথে কি কথাও বলা যায় না? শুদ্ধ নিরুত্তর রইল। শুদ্ধ, আমার খুব কষ্ট হচ্ছে শুদ্ধ। বুকের ভেতরটা জ্বলছে আমার। তোমার স্পর্শ ব্যতীত এই জ্বলন কমবে না শুদ্ধ। শুদ্ধ, একটাবার একটু তাকাও আমার দিকে। একটাবার একটু জড়িয়ে ধরো না আমায়। আমি আমি তোমার ছাড়া পুরোদস্তুর অসহায় শুদ্ধ। হৃদিতা চিৎকার করে এতক্ষণ যাবৎ কেঁদেছিল বিধায় এখন কিছুটা হাঁপাচ্ছে, তবে এতে করে শুদ্ধর কোনো ভাবান্তর দেখা গেল না। অন্য সময় হলে শুদ্ধ হৃদিতাকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ত, কিন্তু আজকের পরিস্থিতি ভিন্ন। শুধু নিজের ভেতর বয়ে চলা ঝড়টাকেই শান্ত করতে পারছে না। ফলশ্রুতিতে শুধু ঠিক আগের মতোই রইল, তবে হৃদিতার হাতে কয়েক ফোঁটা তরল জাতীয় কিছু গড়িয়ে পড়ল। পেছন থেকে ধরে রাখার কারণে হৃদিতা শুদ্ধর মুখ দেখতে পাচ্ছে না ঠিক আছে, কিন্তু বেশ ভালো করে বুঝতে পারছে যে শুদ্ধ কাছে, তবে সেটা নীরবে। হৃদিতা বুঝতে পারল শুদ্ধ তার দিকে ফিরে তাকাবে না, তাই হৃদিতাই চলে গেল সামনে। শুদ্ধর মুখোমুখি হয়ে দাঁড়ানোর সাথে সাথেই অন্যদিকে মুখ ফিরিয়ে নিল শুদ্ধ। হৃদিতা পায়ের উপর ভর দিয়ে কিছুটা উঁচু হয়ে শুদ্ধর মুখ দুহাতে আজলা করে নিল, এরপর নিচের দিকে ফিরল। শুদ্ধর চোখের দিকে তাকাতেই আটকে উঠল সে। ছেলেটার চোখ দুটো প্রচণ্ড পরিমাণে ফুলে আছে, সাথে করে রক্তিম বর্ণ ধারণ করেছে। শুদ্ধ যে হৃদিতার দ্বিগুণ কেঁদেছে সেটা দিব্যি বোঝা যাচ্ছে। শুদ্ধ, হৃদিতা কিছু বলার পূর্বেই হৃদিতার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল শুদ্ধ। নাক টেনে বলল, আমি কারো ভাগদত্তার সাথে এত রাতে দাঁড়িয়ে কথা বলাটা নিতান্তই অশোভনীয়। আমি এত হীন চরিত্রের লোক নই যে অন্য কারোর ভাগদত্তার দিকে ভালোবাসা নিয়ে তাকাবো, অন্য কারোর ভাগদত্তার স্পর্শ অনুভব করব, কিংবা নিজে থেকে তাকে স্পর্শ করব। অন্য কারো বাগদত্তা? কিসের অন্য কারো বাগদত্তা? বিশ্রী একটা পরিস্থিতির শিকার হয়ে আংটি বদল করলেই আমি অন্য কারো হয়ে গেলাম? এত সহজ? কেবল বিয়ের ঘোষণা করা হয়েছে বলে আমি অন্য কারো হয়ে গেলাম? এতই সহজ? এত সহজলভ্য নই আমি শুদ্ধ। একটা পর্যায়ে এসে নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগতাম আমি। সেই হীনমন্যতা থেকে যে আমায় বের করে নিয়ে এসেছে, যে আমায় নতুন নতুন করে নিজেকে বাঁচতে, নিজেকে ভালোবাসতে শিখিয়েছে, তার হাত ছেড়ে দিয়ে যে কিনা আমায় হীনমন্যতার দিকে ধাবিত করেছিল, তার হাত ধরবো? এত সহজ সব কিছু? আমি কি পুতুল নাকি? হ্যাঁ, আরে এঙ্গেজমেন্ট হয়েছে তো হয়েছে, এমন একটা লোকের সাথে যে কিনা বিয়ের পূর্বেই আমাকে পরকীয়ার হুমকি দিয়েছিল। তার সাথে থাকতে হলে তোমাকে ছেড়ে ওই লোকের সংসার করব আমি, যে কিনা আমায় শেমলেস বলেছিল? তোমায় ছেড়ে ওই লোকের ঘর করব আমি, যে কিনা আমার রীতিমতো পৃথিবীতে সবচেয়ে কুৎসিত বানিয়ে দিয়েছিল নিজের চোখে? এতটাই কি ফেলনা আমি শুদ্ধ যে আবারও ওই লোকের হাত ধরে আমি ফিরে যাব? বলো। সেই প্রমাণ তোমার হাতে আমার তো আন্টির অনুপস্থিতিতেই বুঝিয়ে দিচ্ছে। তখন এতগুলো লোকের সামনে আমি কোনো সিন ক্রিয়েট করতে চাইনি। নানা ভাইয়ের মুখের দিকে তাকাচ্ছিলাম একটু পরপর। সকলের সামনে সত্যটা বললে নানা ভাইয়ের মুখ বড় মুখ করে বলা কথাগুলোর কি মূল্য থাকতো বলো? আমার কারণে আমার আব্বু আম্মু যথেষ্ট অপমানিত হয়েছে শুদ্ধ। আমি চাইনি নানা ভাইও আবার অপমানিত হোক।
তবু চেষ্টা করেছিলাম আমি কথা বলার, কিন্তু নানা ভাই শোনেননি। তাই বাধ্য হয়ে ওই আংটি তখন আমার খুলতে হয়েছিল। কিন্তু তাকিয়ে দেখো না শুদ্ধ, ওই জায়ান মাহমুদের দেয়া আংটিও আমার আঙুলে আছে কিনা দেখো। নেই। তোমার দেয়া আংটি খুলতে হয়েছে পরিস্থিতির চাপে পড়ে, আর ওই জায়ানের আংটি খুলেছি আমি নিজে ইচ্ছায়। আন্টি স্বেচ্ছায় খুলেছো বলে যে বিয়েটাও স্বেচ্ছায় ভাঙবে তা তো নয়। বিয়েটা তুমি ভাঙতে পারবে না। কেন পারবো না? আজকে বিয়ের অ্যানাউন্সমেন্টে নানা ভাই ঘটা করে দিয়েছে বলে তাই? শোনো শুদ্ধ, নানা ভাই খুব ভালোবাসে আমায়। নানা ভাই যদি এটা জানতে পারে যে ওই জায়ান মাহমুদ আমার সাথে ঠিক কি কি করেছিল, তাহলে আমার বিশ্বাস নানা ভাই নিজ হাতে এই বিয়ে ভাঙবে। আমারই ভুল হয়েছে, এতদিন অবধি জায়ানের কথা আমি কাউকেই বলিনি। ভেবেছিলাম বলার প্রয়োজন নেই, যাই নিজের আম্মুকে বলতে গেলাম, তাও সে শুনলো না। সেই ভুলের পরিণতি আজকে এই পরিস্থিতি সৃষ্টি করেছে। যদি আমি শুরুতেই সব কিছু বলে দিতাম, তাহলে আজকের এই দিন আমায় দেখতে হতো না। যাকগে, শুরুতে হয়তো বলতে পারিনি, এখন বলবো। আমি এখান থেকে ফিরেই নানা ভাইয়ের কাছে যাব। পুরোপুরি সত্যি বলে দেবো আমি। এরপর দেখি নানা ভাই কার পক্ষ নেয়, আমার নাকি ওই জায়ান মাহমুদের। আমি চোখ বন্ধ করে আমার নানা ভাইকে বিশ্বাস করি, আর এটাও বিশ্বাস করি এই বিয়েটা ভাঙবেই। তবে তার আগে আমার তোমার কাছে আসার প্রয়োজন ছিল। তুমি ওভাবে সেখান থেকে চলে আসাতে আমি আসলে কতটা যে ভয় পেয়েছি তুমি জানো। আমার উপর এতটা অনাস্থা কিভাবে জন্ম নেয় তোমার? তোমাকে তো বলেছি আমি, যে যাই কিছু হয়ে যাক না কেন, এই হৃদিটা তোমার ছিল, তোমার আছে এবং তোমারই থাকবে। আমি তোমার হয়েছি এবং সেটা আজীবনের জন্যই হয়েছি। প্লিজ শুদ্ধ, একটু জড়িয়ে ধরো না আমায়। আমার ভেতরে বয়ে চলা অশান্ত ঝড়টাকে থামিয়ে দাও না। বিয়ে ভাঙা না ভাঙা পরের বিষয়। তুমি এখনো একজনের ভাগদত্তা, আর তাই আমি তো। শুদ্ধ কথা শেষ করার পূর্বে রিদিতা থামিয়ে দিল, নিজের ভালোবাসার স্পর্শ ছুঁয়ে দিল। অদূরে দাঁড়িয়ে থাকা জায়ান এতক্ষণ যাবৎ সব কিছু শুনলেও এবং দেখলেও এখন আর দাঁড়িয়ে থাকা আর সম্ভব হলো না। দুজন মানবীর ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য এভাবে তাদের অগোচরে দেখা মোটেই শোভনীয় নয়। জায়ান চলে গেল সেখান থেকে। গাড়ি নিয়ে আবারও এলোমেলোভাবে রাস্তায় চালাতে লাগলো। কিছুটা দূরে গিয়ে আবারও গাড়ি থেকে নেমে পড়ল জায়ান। যেন কি করবে না করবে সেটা তার মাথাতেই আসে না। ভেতরটা অত্যাধিক ছটফটিয়ে উঠছে বারংবার। সিগারেট বের করে ফুঁকতে শুরু করলো সে। জ্বলন্ত সিগারেটের দিকে তাকিয়ে তার মনে হলো এই সিগারেট থেকেও বেশি তার ভেতরটা জ্বলছে। সিগারেটের জ্বলন তো দৃশ্যমান, কিন্তু নিজের ভেতরের জ্বলনটা কিভাবে দেখাবে সে? সবচেয়ে বড় কথা, জ্বলন হচ্ছেই বা কেন? পুরোটা সিগারেট ফুঁকে জায়ান শেষ করতে পারল না। এর আগেই ফোন বেজে উঠল তার। রুহুল মাহমুদ ফোন করেছেন। জায়ান দুবার ফোন কেটে দিল। তৃতীয়বারের সময় ফোন রিসিভ করলেও হয়তো গুরুত্বপূর্ণ কিছু হতে পারে। জায়ান ফোন রিসিভ করার সাথে সাথে রুহুল মাহমুদ অস্থির কণ্ঠে বললেন, তুমি কোথায় যান? তাড়াতাড়ি এসো। আজাদ হুটহাট করে স্ট্রোক করেছে। আজাদকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, এক্ষুনি চলে আসো তুমি। হসপিটালের করিডোরের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে হৃদিতা। ভেবেছিল আজকে রাতেই তার নানা ভাইয়ের সাথে কথা বলে বিয়ে ভাঙার ব্যবস্থা করবে। শুদ্ধকে আশ্বাস দিয়ে এসেছিল, অথচ শুদ্ধর কাছ থেকে ফিরতে না ফিরতেই পিয়ালি ফোন করে জানিয়েছিল এই খবর। সরাসরি হসপিটালে চলে এসেছে হৃদিতা। আজাদ খন্দকারের এই খবর শুনে কারোরই হৃদিতার প্রতি বিশেষ নজর ছিল না। তাই হৃদিতা যে বাড়ির বাইরে ছিল সেটা কেউই বুঝতে পারেনি। এখনও ডক্টর কিছু বলেনি। হৃদিতার চিন্তা হচ্ছে বেশ, হঠাৎ করে তার নানা ভাইয়ের এমনটা হলো কেন? তার নানা ভাই ঠিক হয়ে যাবে তো? হসপিটালে হৃদিতার পরিবারের মানুষ ছাড়া আরও 4 জন আছে। জায়ানের পরিবারের সবাই, সকলেই এখন হসপিটালের বেঞ্চিতে বসে আছে। হৃদিতার নানি অঝরে কেঁদে চলেছেন। ওনাকে সান্ত্বনা দিচ্ছেন হৃদিতার মা আর মামি। হৃদিতার জায়ানদের আশেপাশে থাকতে ভালো লাগছিল না বিধায় এখানে এসে দাঁড়িয়ে আছে। অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। পিয়ালি হুট করেই দৌড়ে আসলো হৃদিতার নিকট, বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো? ওইদিকে তোমাকে খোঁজা হচ্ছে। কে খুঁজছে? নানা ভাই। কি সত্যি নানা ভাইয়ের জ্ঞান ফিরছে? হ্যাঁ, কিছুক্ষণ আগেই ফিরলো। নানা ভাই তোমাকে খুঁজছে। হৃদিতা দৌড়ে চলে গেল। রুমে ঢোকার পূর্বে ডক্টরের সাথে দেখা হলো। আমার নানা ভাই সুস্থ আছে তো ডক্টর? ডক্টর, জ্ঞান ফিরেছে, তবে তিনি যথেষ্ট দুর্বল। ওনার সাথে
নিচু স্বরে ধীরে কথা বলবেন, আর অবশ্যই উনি উত্তেজিত হয়ে পড়ে এমন কিছু বলবেন না। আমরা এখনই কথা বলার অনুমতি দিতাম না। ওনার জ্ঞান ফিরেছে, খুব বেশি একটা সময় হয়নি। তবুও পেশেন্ট নিজ থেকে আপনাকে খুঁজছেন, তাই আমাদের আপনাকে অ্যালাউ করতেই হলো। থ্যাংক ইউ ডক্টর। রিদিতা রুমে ঢুকে দেখল আজাদ খন্দকার চোখ বন্ধ করে আছেন। রিদিতা ওনার পাশে গিয়ে বসলো বিছানায়। ওনার হাত নিজের হাতে নিল, তখনই চোখ খুলে তাকালেন আজাদ খন্দকার। রিদিতা খুব কোমল কণ্ঠে বলল, কেমন লাগছে নানা ভাই? বেঁচে গিয়েছি এবারের যাত্রায়। বয়স তো হয়েছে, যে কোনো সময় চলেও যেতে পারি হয়তো। নানা ভাই, এভাবে বলবে না। আমি কেবল তোমায় ভালোবাসি। তোমার ভালোবাসা পেতে শুরু করেছি আমি। এত কম ভালোবাসায় আমার তো পুষবে না। আবারও অনেক অনেক ভালোবাসা চাই আমার। অনেক বছর ধরে তোমার ভালোবাসা চাই আমার। হায়াত মুহূর্ত আর আমার হাতে না রে, তবে তোর ভালো আমি দেখে যেতে চাই। কয়দিন আর এই পৃথিবীতে আছি আমি জানি না, কিন্তু আমার হৃদির একটা সুন্দর গন্তব্যর সাক্ষী হতে চাই আমি। জায়নকে একটু ডেকে দিবি? কেন? আরে জানা, জায়নকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে, আমি গিয়ে ওনাকে পাঠাচ্ছি। রিদিতার ভালো লাগছে না, তবুও তার নানা ভাইয়ের এখন যা অবস্থা তাতে কথা না শুনেও উপায় নেই। রুম থেকে বের হয়ে জায়নের দিকে চোখে চোখ না রেখে রিদিতা কেবল দায়সারাভাবে বলল, আপনাকে নানা ভাই ডাকছে। কথাটা বলে আর এক মুহূর্ত দেরি করল না রিদিতা।